আসসালামু আলাইকুম। ভালো আছো সবাই? Yes, ma'am. আপনি কেমন জি আছেন? ম্যাম। Yes, ma'am. আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের রুটিন অনুযায়ী এখন হচ্ছে আমার ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের ক্লাস। সো আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সবাই একটু দেখো, দেখতে পাচ্ছ কিনা? স্ক্রিন শেয়ার করেছি আমি। দেখতে পাচ্ছ? একজন Yes. আনমিউট করে আমাকে। Yes, ma'am. থ্যাংক ইউ। জি ম্যাম। এই বইয়ের নামটা কি জানা আছে তোমাদের? ব্যবস্থাপনা সেকেন্ড পেপার যে বইটি আমরা পড়বো, যদি জানা না থাকে আমি তোমাদের জানার জন্য বলছি। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, এটা হচ্ছে দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা, আর রাইটার হচ্ছেন মোহাম্মদ খালিকুজ্জামান। তোমরা যারা এখনো বই কেননি তারা একটু দয়া করে দ্রুত বই কিনে ফেলবে, ঠিক আছে? Okay, ma'am. আমরা আজকে প্রথম অধ্যায় পড়বো। আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ব্যবস্থাপনার ধারণা। এই প্রথম অধ্যায় থেকে আজকে আমরা 1.1 ব্যবস্থাপনার ধারণা এবং 1.2 ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ব্যবস্থাপনা এই শব্দটির সাথে কি তোমরা পরিচিত? একজন একটু রেসপন্স করো। ব্যবস্থাপনা এই শব্দটির সাথে তোমরা পরিচিত কিনা? কেউ কি শুনতে পাচ্ছ আমাকে? Yes, ma'am. ব্যবস্থাপনা এই শব্দটি কি আজকে প্রথম শুনলে নাকি এর আগেও শুনেছো? না ম্যাম। শোনোনি? শিওর? No, ma'am. Yes, ma'am. কেন? 9-10 পড়েছো তো? পড়নি? বলো। তখন আলাদা সাবজেক্ট ছিল না, সাবজেক্ট না, একসাথে ছিল। একটা টপিকস এর মধ্যেই ছিল, ব্যবসা উদ্যোগের। মনে আছে অষ্টম অধ্যায় প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা পড়েছিলাম আমরা। জি, ma'am. Yes, ma'am. ভুলে গেছি। আচ্ছা, তাহলে ব্যবস্থাপনা কি? ধরো কোনো সাধারণ উদ্দেশ্য অর্জনের জন্য যখন কয়েকজন মানুষ একত্রিত হয় তখন তাদেরকে সেই লক্ষ্য অর্জনের জন্য সঠিকভাবে পরিচালনা করতে হয়। আর এই পরিচালনার জন্য যদি কেউ না থাকে তখন সেই কাজে সফলতা লাভ করা যায় না। একদল মানুষকে যদি পরিচালনা করার কেউ না থাকে তখন কাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং কাজে সফল হওয়া যায় না। তাই নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সেই একদল মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কর্মপ্রচেষ্টা সেটাই হচ্ছে ব্যবস্থাপনা। আর যিনি বা যারা এই কর্মপ্রচেষ্টা চালান তাদেরকে ব্যবস্থাপক বলে অথবা প্রশাসক, নির্বাহী, পরিচালক ইত্যাদি নামে অভিহিত করা হয়। এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা কিন্তু শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। এটি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, এমনকি আমাদের পরিবারেও ব্যবস্থাপনা বিদ্যমান। তাহলে আমরা চলে যাচ্ছি ব্যবস্থাপনার ধারণা। তোমাদের সুবিধার জন্য বইয়ের পৃষ্ঠাটির ছবি আমি এখানে দিয়েছি। যাদের বই আছে তারা দেখবে যে আমি এখানে কিছু কিছু লাইন আন্ডারলাইন করেছি, এগুলো দাগিয়ে নিবে। আর যারা এখনো বই কিনোনি,
হয় লাইনগুলো একটু নোট করে রাখবে অথবা স্ক্রিনশট দিয়ে রাখো, যখন পরে বই কিনবে তখন এটা দেখে আন্ডারলাইন করে নিবে। খেয়াল করো সেকেন্ড প্যারা, ব্যবস্থাপনা শব্দটি ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের প্রতিশব্দ। আমি আন্ডারলাইন করেছি। এখান থেকে কি প্রশ্ন হতে পারে? কেউ একজন আনমিউট করে আমাকে বলো, কি প্রশ্ন হতে পারে এই লাইনটি দিয়ে? যাদের কাছে বই নাই আমি প্রশ্ন লাইনটি আবার পড়ছি। ব্যবস্থাপনা শব্দটি ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের প্রতিশব্দ। ম্যাম, ব্যবস্থাপনার ইংরেজি প্রতিশব্দ কি? ভেরি গুড। ব্যবস্থাপনার ইংরেজি প্রতিশব্দ কোনটি? তখন আনসার হবে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটির, তোমরা কি এই পৃষ্ঠাটি সবাই দেখতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটির সমার্থক শব্দ গণ্য করা হয় টু হ্যান্ডেল। সমার্থক মানে সমার্থক শব্দ একাধিক শব্দ। একাধিক হ্যাঁ। শব্দ। একাধিক শব্দ অথবা প্রতিশব্দও বলতে পারি একই শব্দ। আমরা। হ্যাঁ, জি ম্যাম। তাহলে ম্যানেজমেন্ট শব্দটির সমার্থক শব্দ কোনটি? সমার্থক শব্দ। ইংরেজিতে টু হ্যান্ডেল। টু হ্যান্ডেলের অর্থ হচ্ছে চালনা করা বা পরিচালনা করা। ইংরেজি এই শব্দটির অর্থাৎ এই ম্যানেজমেন্ট শব্দটি অধিকাংশের মতে ল্যাটিন বা ইতালীয় ম্যানেজিয়ারে শব্দ থেকে এসেছে। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটি কোন শব্দ থেকে এসেছে? হ্যাঁ, তখন আনসার হবে ল্যাটিন বা ইতালীয় শব্দ থেকে। তাহলে সেই ল্যাটিন বা ইতালীয় শব্দটি কোনটি? ম্যানেজিয়ারে। কি হবে উচ্চারণটা? ম্যানেজিয়ারে। হ্যাঁ, যার অর্থ হলো, অর্থাৎ এই ম্যানেজিয়ারে শব্দের অর্থ হলো টু ট্রেন আপ দ্য হর্সেস, অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করে তোলা বা পরিচালনার উপযোগী করে তোলা। এখানে অশ্ব মানে কি বলো? ঘোড়া। ঘোড়া। হ্যাঁ, কারণ এই যে এখানে হর্সেস লেখা আছে। টু ট্রেন আপ দ্য হর্সেস, অর্থাৎ ঘোড়াকে প্রশিক্ষিত করে তোলা, যা কালের বিবর্তনে। ঘোড়াকে প্রশিক্ষণ করে এখানে কি হয়? এই যে পরের লাইনটা দেখো, ঘোড়াকে প্রশিক্ষণ না দিলে তো তুমি ঘোড়ায় চড়তেই পারবা না, ঘোড়া তো তোমাকে ফেলে দিবে। ও আচ্ছা ম্যাম। ঠিক আছে, ঘোড়াকে প্রশিক্ষণ করতে হয় যে তুমি কখন হচ্ছে ওর পেটে চাপ দিলে ও বুঝবে যে তোমার ঘোড়াকে দ্রুত ছুটতে বলতেছো, অথবা কোন স্পর্শটা করলে ঘোড়া বুঝবে যে তুমি তাকে এখন থামতে বলতেছো। ঠিক আছে, এভাবে ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া হয়। তো এখন এই ম্যানেজিয়ারে শব্দটার অর্থ প্রথমে ছিল টু ট্রেন আপ দ্য হর্সেস, ঘোড়াকে প্রশিক্ষিত করে তোলা। কিন্তু কালের বিবর্তনে অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষকে প্রশিক্ষিত করে তার নিকট থেকে কাজ আদায়ের সাথে সম্পর্কযুক্ত হয়ে পড়েছে। বুঝতে পেরেছো? ম্যানেজিয়ারের শব্দটা এখন আর ঘোড়াকে প্রশিক্ষণের সাথে সম্পর্কযুক্ত না, এখন সেটা সম্পর্কযুক্ত হয়ে পড়েছে মানুষকে প্রশিক্ষিত করে তার কাছ থেকে কাজ আদায়ের সাথে। ক্লিয়ার? এইটুকুন ক্লিয়ার হয়েছে সবার? জি ম্যাম। হ্যাঁ, তাহলে এখন দেখো এই সেকেন্ড প্যারা থেকে বিভিন্ন ভাবে তোমার জ্ঞানমূলক কিংবা বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে। ঠিক আছে, যে ব্যবস্থাপনা শব্দটি ইংরেজি কোন শব্দ থেকে এসেছে? তখন আনসার হবে ম্যানেজমেন্ট শব্দ থেকে। আবার ম্যানেজমেন্ট শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন বা ইতালীয় ম্যানেজিয়ারে শব্দ থেকে। ম্যানেজিয়ারে। ম্যানেজিয়ারি শব্দের অর্থ কি? সেটা হচ্ছে টু ট্রেন আপ দ্য হর্সেস। এরপরে থার্ড প্যারাটা খেয়াল করো। সহজ অর্থে অর্থাৎ এক কথায় যেটা আমরা বলি, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এতে নিয়োজিত অর্থাৎ প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণাদির অর্থাৎ উপকরণ সমূহের কার্যকর ব্যবহারের সকল প্রয়াস প্রচেষ্টা মানে হচ্ছে চেষ্টাকে ব্যবস্থাপনা বলে। তাহলে যে ব্যবস্থাপনার একটা সংজ্ঞা আমরা এখানে পেলাম যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এতে নিয়োজিত অর্থাৎ প্রতিষ্ঠানে নিয়োজিত
উপকরণগুলোর কার্যকর ব্যবহারের সকল প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলে। এরূপ প্রচেষ্টার সাথে সম্পৃক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ব্যবস্থাপক বলা হয়। সঠিকভাবে সবকিছু চালাতে পারার উপরেই উপকরণগুলোর কার্যকর ব্যবহার ও লক্ষ্য অর্জন নির্ভর করে। একটি প্রতিষ্ঠানে দুই ধরনের উপকরণ থাকে, একটু খেয়াল করো, আমি আন্ডারলাইন করেছি। একটি প্রতিষ্ঠানে দুই ধরনের উপকরণ থাকে, মানবীয় ও বস্তুগত। এখান থেকে প্রশ্ন হতে পারে যে একটি প্রতিষ্ঠানে কয় ধরনের উপকরণ থাকে? উপকরণ থাকে? হ্যাঁ, সেটা হচ্ছে দুই মানবীয় ও ধরনের বস্তুগত। উপকরণ, মানবীয় উপকরণ মানবীয় এবং ও বস্তুগত বস্তুগত উপকরণ। উপকরণ। Good. উপকরণ। এখন মানবীয় উপকরণ কি? মানবীয় উপকরণ বলতে মানুষ বা জনশক্তিকে বোঝায়। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যতজন কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক কাজ করেন তারা সবাই হচ্ছে মানবীয় উপকরণ। আর বস্তুগত উপকরণ বলতে যন্ত্রপাতি, মালামাল, অর্থ, বাজার ও পদ্ধতিকে বোঝানো হয়। ক্লিয়ার হয়েছে যে মানবীয় উপকরণ হচ্ছে প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা জি, এবং ম্যাম। কর্মচারী বৃন্দ, আর বস্তুগত উপাদান হচ্ছে যে প্রতিষ্ঠানে যে সমস্ত যন্ত্রপাতি, মালামাল, অর্থ, বাজার এবং পদ্ধতি থাকে সেগুলো হচ্ছে প্রতিষ্ঠানের বস্তুগত উপকরণ। এদেরকে অর্থাৎ এই মানবীয় ও বস্তুগত উপকরণকে সংক্ষেপে 6M বলা হয়। খেয়াল করো 6M। এখন সেই 6Mটা কি? ব্র্যাকেটে ওরা লিখেছে, খেয়াল করো সবাই। ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট এবং মেথড। এই প্রতিটি শব্দের আদ্যক্ষর কিন্তু এম, খেয়াল করেছো? এখন দেখো জি, 6টা ম্যাম। 1 2 3 4 5 6M। ঠিক আছে, এই কারণে মানবীয় এবং বস্তুগত উপকরণকে সংক্ষেপে 6M বলা হয়। 6M। এই 6M মনে থাকবে সবার। ম্যান, মেশিন, ম্যান হচ্ছে মানুষ, মেশিন যন্ত্রপাতি, ম্যাটেরিয়ালস মালামাল, মানি অর্থ, মার্কেট বাজার, আর মেথড হচ্ছে পদ্ধতি। মনে থাকবে সবার? জি, ম্যাম। এই সকল উপকরণাদির কার্যকর ব্যবহার সম্ভব হলেই একটি প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে। তাই এদের কার্যকর ব্যবহারের জন্য ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানের ধারাবাহিক ও সুশৃঙ্খল কর্মপ্রয়াস চালান। যাকে ব্যবস্থাপনা প্রক্রিয়া নামে অভিহিত করা হয়। এরূপ প্রক্রিয়ার সাথে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কাজ সম্পৃক্ত। তাই প্রকৃত অর্থে খেয়াল করো, এখানে একটু মোটা হরফে লেখা আছে একটা লাইন, খেয়াল করেছো? এটা আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি। এখান থেকে তোমরা ব্যবস্থাপনার কি বা কাকে বলে এই প্রশ্নের উত্তর খুঁজে পাবে। উপকরণাদির অর্থাৎ মানবীয় এবং বস্তুগত উপকরণগুলোর কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কাজকে ব্যবস্থাপনা বলা হয়। আমি আবার বলছি, উপকরণাদি না লিখে তোমরা এখানে মানবীয় ও বস্তুগত উপকরণ এভাবেও লিখতে পারো, যে মানবীয় ও বস্তুগত উপকরণগুলোর কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা। রিয়েলমি কে কিছু বলতে চাও? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। এখানে যে দাগ দিয়েছো মুছে ফেলো বাবা, যে দাগ দিয়েছো মুছে ফেলো। মানবীয় ও বস্তুগত উপকরণের কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কাজকে ব্যবস্থাপনা বলা হয়। এই সংজ্ঞাটা তোমরা শিখবা, ঠিক আছে, যে ব্যবস্থাপনা কি অথবা ব্যবস্থাপনা
কাকে বলে? নিম্নে এই সংক্রান্ত একটি ধারণা চিত্র প্রদত্ত হলো, অর্থাৎ ব্যবস্থাপনা ধারণাটি একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আচ্ছা, কেউ একজন লাল কালি দিয়ে দাগ দিয়েছে, একটু দাগটা মুছে ফেলো প্লিজ। ব্যবস্থাপনার ধারণা, প্রথমে দেখো লক্ষ্য বা উদ্দেশ্য। লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন হয় উপকরণাদি সংহতকরণ। সেই উপকরণাদি কি? ব্র্যাকেটের মধ্যে লিখেছে ওরা, মানুষ, যন্ত্রপাতি, কাঁচামাল, অর্থ, বাজার ও পদ্ধতি। এখন সংহতকরণ মানে কি? সংহতকরণ মানে হচ্ছে সহজলভ্য করা, অর্থাৎ লক্ষ্যে বা উদ্দেশ্যে পৌঁছানোর জন্য আমার যে উপকরণ লাগবে সেই উপকরণগুলো সহজলভ্য করা, অর্থাৎ সহজে যাতে এই উপকরণগুলো জোগাড় করা যায়। আর এই উপকরণ সহজলভ্য করার জন্য প্রয়োজন হবে, এখানে জন্য লিখেছে, এর জন্য প্রয়োজন পড়ে কতগুলো ধারাবাহিক কাজের বা ব্যবস্থাপনার প্রক্রিয়ার। সেই ধারাবাহিক কাজ বা ব্যবস্থাপনার প্রক্রিয়া বলতে কি বোঝানো হয়েছে? ব্র্যাকেটের ভিতরে ওরা লিখেছে, দেখো, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ। এগুলোর কাজের যথার্থতার উপর নির্ভর করে, অর্থাৎ যে ব্যবস্থাপনার এই কাজগুলো সঠিকভাবে সম্পাদনের উপরই নির্ভর করে লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন। এটাই হচ্ছে ব্যবস্থাপনা বিষয়ক ধারণা বা চিত্র। এরপর দেখো 1.2 ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্য। তোমাদের পাঠ্য বইতে ব্যবস্থাপনার 7টি বৈশিষ্ট্য দেওয়া আছে। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে প্রক্রিয়া বা কাজের সমাহার। পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কাজের সমষ্টিকে প্রক্রিয়া বলে। এই লাইনটা আমি ম্যাম, আন্ডারলাইন, সমাহার দ্বারা কি বোঝায়? সরি, আচ্ছা হ্যাঁ সমাহার দ্বারা আমি বলছি। প্রক্রিয়া বা কাজের সমাহার, সমাহার মানে এখানে সমষ্টি বা গ্রুপ। এই যে ইংরেজিটা পড়লেই বুঝতে পারবা, প্রসেস অর গ্রুপ অফ অ্যাক্টিভিটিস, ঠিক আছে, কতগুলো কাজ, সেটাকে বলা হচ্ছে সমাহার। আচ্ছা, তোমরা কি তোমাদের স্ক্রিনে কোনো লাল দাগ দেখতে পাচ্ছ? এই যে দেখো, কে যেন দুটো লাল দাগ দিয়ে রেখেছে। ম্যাম, জি ম্যাম, দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে। হ্যাঁ, এটা যে দিয়েছে একটু মুছে ফেলো প্লিজ। আমি কয়েকবার বলেছি, এটা মেবি রিয়েলমি থেকে আসছে। রিয়েলমি কে ব্যবহার করছো? তার ওখান থেকে আমি দেখছি যে দাগটা পড়েছে, সে একটু দাগটা মুছে ফেলো প্লিজ। আচ্ছা, আমি পড়ায় চলে যাচ্ছি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রক্রিয়া বা কাজের সমাহার। সমাহার মানে এখানে কতগুলো কাজকে বোঝানো হয়েছে। পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কাজের সমষ্টিকে প্রক্রিয়া বলে। এই লাইনটিতে অনেক সময় প্রশ্ন হতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন, যে প্রক্রিয়া কি? তখন আনসার হবে পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কাজের সমষ্টিকে প্রক্রিয়া বলে। সেই বিচারে, অর্থাৎ এই দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া, কারণ ব্যবস্থাপনার ক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা থেকে শুরু করে সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কাজ পরস্পর সম্পর্ক রেখে ধারাবাহিকভাবে সম্পন্ন হয়। এর একটি কাজে সমস্যা হলে তা অন্য কাজকে বাধাগ্রস্ত করে, ফলে লক্ষ্য অর্জন ব্যাহত হয়। অর্থাৎ ব্যবস্থাপনার যে কাজগুলো আছে, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ, এই প্রতিটি কাজ একটি আরেকটির উপর
নির্ভরশীল। যে কোনো একটি কাজে যদি সমস্যা দেখা দেয় তাহলে পরবর্তী কাজটিও করতে সমস্যা হয়। এই কারণে ব্যবস্থাপনাকে বলা হয়েছে ব্যবস্থাপনাকে বলা হয়েছে একটি প্রক্রিয়া। কারণ প্রক্রিয়ার সংজ্ঞার মধ্যে আমরা পড়েছি যে পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কাজের সমষ্টিকে প্রক্রিয়া বলে। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে সামাজিক প্রক্রিয়া বা কার্যক্রম। ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। খেয়াল করে আমি আন্ডারলাইন করেছি, এটি অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে ব্যবস্থাপনা কি ধরনের প্রক্রিয়া, তখন আনসার হবে ব্যবস্থাপনা সামাজিক প্রক্রিয়া। এখন সামাজিক প্রক্রিয়া কি বলছে, এরূপ প্রক্রিয়া অর্থাৎ সামাজিক প্রক্রিয়া বলতে ধারাবাহিক কতগুলো কাজের সাথে সমাজের বা সমাজ সংশ্লিষ্ট পক্ষসমূহের সম্পৃক্ততাকে বোঝায়, অর্থাৎ জড়িত হওয়াকে বোঝায় সমাজের মানুষের বা সমাজ সংশ্লিষ্ট পক্ষসমূহের। সেই সাথে এরূপ কাজের সামাজিক উদ্দেশ্য ক্রিয়াশীল থাকা অপরিহার্য, অর্থাৎ সামাজিক উদ্দেশ্য থাকে। ব্যবস্থাপনা মানুষকে সংঘবদ্ধ করে প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটি সমাজ প্রতিষ্ঠা করে। এছাড়া ব্যবস্থাপনা তার কাজের মধ্য দিয়ে সমাজ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে। অর্থাৎ সামাজিক প্রক্রিয়া আরো সহজ করে যদি আমরা ব্যাখ্যা করি যে ব্যবস্থাপনাকে সামাজিক প্রক্রিয়া বলা হয় সমাজ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অংশগ্রহণের মধ্য দিয়ে যে প্রক্রিয়া বা কাজ বাস্তবায়িত হয় তাকে সামাজিক প্রক্রিয়া বলে। ব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজগুলো প্রতিষ্ঠানের অভ্যন্তরে ও প্রতিষ্ঠানের বাইরে বিভিন্ন পক্ষের অংশগ্রহণ ও সহযোগিতার মধ্য দিয়ে বাস্তবায়িত হয়। এই কারণে ব্যবস্থাপনাকে সামাজিক প্রক্রিয়া বলা হয়। ব্যাখ্যাটা কি বুঝতে পেরেছো সবাই? ইয়েস ম্যাম। যে সমাজের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন পক্ষের অংশগ্রহণের মধ্য দিয়ে যে প্রক্রিয়ায় বা কাজগুলো বাস্তবায়িত হয় সেটাকে বলা হচ্ছে সামাজিক প্রক্রিয়া। আর যেহেতু ব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজগুলো অর্থাৎ পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, প্রেষণা, নেতৃত্ব, সমন্বয়, নিয়ন্ত্রণ, এই কাজগুলো প্রতিষ্ঠানের ভিতরে এবং প্রতিষ্ঠানের বাইরের বিভিন্ন পক্ষের অংশগ্রহণ ও সহযোগিতার মধ্য দিয়ে বাস্তবায়িত হয়, তাই ব্যবস্থাপনাকে বলা হয় সামাজিক প্রক্রিয়া। এরপরটি হচ্ছে লক্ষ্য অর্জনের উপায়। কোনো কাজের মূলে যে প্রত্যাশা থাকে তাকে লক্ষ্য বলে। তারপর দেখো আমি একটু ব্র্যাকেট দিয়েছি, এই লাইনটা লিখলে হবে লক্ষ্য অর্জনের। ব্যবসার ক্ষেত্রে মূল লক্ষ্য থাকে মুনাফা অর্জন, তাই ব্যবসা বা এর ব্যবস্থাপনা মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয়। এই কারণে বিভিন্ন লেখক ব্যবস্থাপনাকে লক্ষ্য অর্জনের উপায় হিসেবে গণ্য করেছেন। এরপরটি হচ্ছে কাজ আদায়ের কৌশল। প্রতিষ্ঠানে নিয়োজিত উপায় উপকরণের কার্যকর ব্যবহারের প্রতি ব্যবস্থাপনা গুরুত্ব আরোপ করে। আর এই জন্য ব্যবস্থাপনা সব সময় প্রতিষ্ঠানে নিয়োজিত জনশক্তির কাছ থেকে যথাযথ কাজ আদায়ে চেষ্টা করে। এই লক্ষ্যেই পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান ইত্যাদি কাজ পরিচালিত হয়। আর এই জন্য রু অ্যান্ড বায়ার্স বলেছেন অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশলই হলো ব্যবস্থাপনা। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অর্থনৈতিক সম্পদ। উৎপাদনের কাজে লাগে এমন কিছুকেই সম্পদ বলে। ব্যবস্থাপনা একটি মূল্যবান অর্থনৈতিক সম্পদ। সকল উপায় উপকরণ কাম্য মানে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে থাকার পরেও ব্যবস্থাপনা নামক সম্পদের অপ্রতুলতার কারণে, অপ্রতুলতা মানে পর্যাপ্ত পরিমাণ বা সঠিক ব্যবস্থাপনার অভাবে বা অদক্ষতার কারণে লক্ষ্য অর্জন সম্ভব হয় না। একই সুযোগ সুবিধা সম্বলিত একই ধরনের প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে যে ভিন্নতা লক্ষ্য করা যায় তার মূল কারণ হচ্ছে
ব্যবস্থাপনার মানগত পার্থক্য। অর্থাৎ একই ধরনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কোনো প্রতিষ্ঠান খুব ভালো করে, আবার কোনো প্রতিষ্ঠান লক্ষ্য অর্জন করতে পারে না। এর মূল কারণ হচ্ছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যবস্থাপনার মানগত পার্থক্য। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞানের পৃথক শাখা। বৃহদায়তন প্রাতিষ্ঠানিক জগতে অর্থাৎ বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান ছাড়া দক্ষতার সাথে ব্যবস্থাপনা কাজ পরিচালনা অসম্ভব। বিভিন্ন গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ব্যবস্থাপনা আজ সংঘবদ্ধ জ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত। আর লাস্ট বৈশিষ্ট্যটি হচ্ছে সর্বজনীনতা। সর্বজনীনতা বলতে সর্বত্রই এর প্রয়োগযোগ্যতা বা উপযোগিতা থাকাকে বোঝায়। গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছেন ব্যবস্থাপনা সর্বজনীন। এখান থেকে প্রশ্ন প্রায় হয় যে ব্যবস্থাপনা সর্বজনীন এই কথাটি কে বলেছেন? তখন আনসার হবে গ্রিক দার্শনিক সক্রেটিস। অর্থাৎ দলবদ্ধ যে কোনো প্রচেষ্টায় ব্যবস্থাপনার গুরুত্ব অনস্বীকার্য। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র ও আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত যে কোনো সংঘবদ্ধ কর্মপ্রচেষ্টায় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। ব্যবস্থাপনা সর্বজনীন এই পয়েন্টটি আমি আরেকটু সহজ করে ব্যাখ্যা করি, তবে একটু মন দিয়ে শুনবা। যে ছোট পরিবার ও ব্যবসা থেকে শুরু করে বৃহদায়তন বহুজাতিক কোম্পানি অর্থাৎ মাল্টিন্যাশনাল কোম্পানি ও রাষ্ট্র সবাই তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সম্পদের কার্যকর ব্যবহারের চেষ্টা চালায়। এজন্য সর্বত্রই ব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজগুলো অতি প্রয়োজনীয় বলে বিবেচিত হয়, তাই ব্যবস্থাপনাকে সর্বজনীন বলা হয়। দেখো, পরিবারেও কিন্তু ব্যবস্থাপনা আছে। বাবা মাস শেষে অথবা মাসের শুরুতে বেতন পেয়ে সম্পূর্ণ টাকাটা মায়ের হাতে তুলে দেন কিনা বলো? মা সেই টাকা দিয়ে সারা মাস তার